তাহলে চলুন শুরু করা যাক একেবারে বাইরের স্তরটা দিয়ে, মানে ত্বক। সারণীর প্রথম পয়েন্টটি হল কিউটিকল এবং রোম নিয়ে। এখানে বলা হচ্ছে কাণ্ডের বাইরের ত্বকে কিউটিকল নামে একটা আস্তরণ থাকে, কিন্তু সাধারণত কোনো রোম থাকে না। আর মূলের ক্ষেত্রে ঠিক উল্টো, সেখানে কিউটিকল নেই, কিন্তু এক কোষী রোম আছে। একেবারে 180 ডিগ্রি পার্থক্য। হ্যাঁ, এবং এই পার্থক্যের কারণটা হলো জল। ভাবুন তো, কাণ্ড কোথায় থাকে? মাটির উপরে, খোলা বাতাসে, সরাসরি সূর্যের নিচে। তার মানে ওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডিহাইড্রেশন বা জল শূন্যতা। জল যাতে বেরিয়ে না যায়। ঠিক, অতিরিক্ত জল যাতে বাষ্প হয়ে বেরিয়ে না যায়, সেজন্য ওর একটা সুরক্ষা কবচ দরকার। এই কিউটিকল হলো মোমের মতো একটা জলরোধী স্তর। ও আচ্ছা। এটা কাণ্ডের জন্য একটা পারফেক্ট রেইনকোটের মতো কাজ করে, ভেতরের জলকে ভেতরেই ধরে রাখে। তার মানে কাণ্ড চাইছে জলকে নিজের ভেতরে ধরে রাখতে, আর মূলের কাজ তো ঠিক তার উল্টো। ওকে তো মাটি থেকে জল শোষে নিতে হবে। ওর গায়ে যদি এমন রেনকোট থাকে, তাহলে তো ওর প্রধান কাজটাই হবে না। এটা একদম ঠিক পয়েন্টে এসছেন। মূলের একমাত্র লক্ষ্যই হলো যতটা সম্ভব জল এবং খনিজ লবণ শোষণ করা। আর এই কাজটা ভালোভাবে করার জন্য ওর দরকার সারফেস এরিয়া, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ানো। আর এখানেই মূলরোমের ভূমিকাটা আসে। ঠিক তাই। এই যে এককোষী রোমের কথা বলা হচ্ছে, এগুলো হলো লক্ষ লক্ষ কোটি কোটি আণবিক ক্ষণিক চুলের মতো গঠন, যা মূলের শোষণের ক্ষেত্রফলকে অবিশ্বাস্য রকম বাড়িয়ে দেয়। তাই কাণ্ডের দরকার জলরোধী বর্ম, আর মূলের দরকার জল শোষণের জন্য একটা বিশাল স্পঞ্জ। কাজের ভিন্নতাই এই পার্থক্যটা তৈরি করেছে। ওয়াও, এটা তো আসলেই অবিশ্বাস্য। আচ্ছা, তাহলে বাইরের আবরণটা হলো জল ধরে রাখা আর জল শোষণ করার একটা খেলা। কিন্তু গাছকে তো শুধু জল নিয়েই ভাবলে চলে না, তাকে তো সোজা হয়ে দাঁড়িয়েও থাকতে হয়, ঝড়ের মোকাবেলা করতে হয়। এই শক্তিটা কোথা থেকে আসে? সারণীতে হাইপোডার্মিস বলে একটা স্তরের কথা বলা হয়েছে, যেটা কাণ্ডে আছে কিন্তু মূলে নেই। আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এই হাইপোডার্মিসই হল কাণ্ডের কঙ্কাল, মানে তার কাঠামোগত ভিত্তি। এটা স্ক্লেরেনকাইমা নামের এক ধরনের কোষ দিয়ে তৈরি। আচ্ছা। এই কোষগুলোর দেয়াল লিগনিন জমে অত্যন্ত পুরু আর শক্ত হয়ে যায়। এরা মূলত মৃত কোষ, কিন্তু তাদের এই শক্ত দেয়ালগুলো একসাথে মিলে একটা অসাধারণ শক্তিশালী কাঠামো তৈরি করে। অনেকটা বিল্ডিং বানানোর সময় কংক্রিটের ভেতরে লোহার রড দেওয়ার মতো। বাহ, একদম পারফেক্ট তুলনা। এই গঠনটাই কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা দেয়। তার মানে এই হাইপোডার্মিসই কাণ্ডকে পাতা, ফুল, ফলের ভার বহন করে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। আর মূলের ক্ষেত্রে এটা নেই, কারণ ও তো মাটির নিচে নরম আশ্রয় থাকে, মাটিই তোকে চারপাশ থেকে ধরে রাখে। ঠিক তাই, মূলকে তো আর বাইরের ঝড় বৃষ্টির সাথে লড়তে হচ্ছে না, মাটি তাকে সুরক্ষা দেয় এবং অবলম্বন দেয়। তাই তার এই ধরনের ভারী শক্তপোক্ত অভ্যন্তরীণ কঙ্কালের কোনো প্রয়োজনই হয় না। তবে এর মানে এই নয় যে মূলের কোনো শক্তি নেই। তার শক্তি আসে ভেতরের কোষগুলোর জলীয় চাপ রেখে, আর অবশ্যই চারপাশের মাটি থেকে। বাহ, এটা একটা দারুণ ভাবনা। কাণ্ডের কঙ্কাল ভেতরে, মূলের কঙ্কাল বাইরে। আচ্ছা, মূল তো তার রোম দিয়ে মাটি থেকে জল আর খনিজ লবণ শোষণ করছে, কিন্তু ও যা শোষণ করে তার সবই কি উদ্ভিদের জন্য ভালো? এমন কিছু কি নেই যা ক্ষতিকর, বা কোনো একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা কি আছে? এখানেই কি এন্ডোডার্মিসের ভূমিকা আসে? একেবারে নিখুঁত প্রশ্ন। এখানেই এন্ডোডার্মিসের আসল গুরুত্ব। এন্ডোডার্মিসকে বলা যেতে পারে মূলের সিকিউরিটি চেকপয়েন্ট বা দ্বার রক্ষী। মূল যে জল আর খনিজ শোষণ করে তা সোজা পরিবহন কলায় ঢুকে যেতে পারে না, তাকে এই এন্ডোডার্মিস স্তর পার হতে হয়। আর এই স্তরের কোষগুলোর মাঝে ক্যাসপেরিয়ান স্ট্রিপ নামে একটা জলরোধী ফিতা থাকে, যা কোষগুলোর মধ্যবর্তী পথটা বন্ধ করে দেয়। তার মানে জল আর খনিজ পদার্থগুলো কোষের দেয়াল বা কোষের মাঝের ফাঁক দিয়ে গলে যেতে পারে না, তাদের বাধ্য হয়ে কোষের সজীব অংশের মধ্যেই যেতে হয়, অনেকটা এয়ারপোর্টের সিকিউরিটি চেকের লাইনে দাঁড়ানোর মতো। একদম পারফেক্ট অ্যানালজি। আর যখনই কোনো পদার্থকে কোষের ঝিল্লি পার হতে হয়, তখনই কোষ তাকে নিয়ন্ত্রণ করতে পারে। কোন পদার্থ ঢুকবে, কোনটা আটকানো হবে, বা কোনটা কি পরিমাণে ঢুকবে, এই সব সিদ্ধান্ত উদ্ভিদ নিতে পারে এই এন্ডোডার্মিসের জন্য। বাহ, একটা অত্যন্ত সূক্ষ্ম ফিল্টারিং সিস্টেম। হ্যাঁ, কাণ্ডের তো এই ধরনের বাছাইয়ের প্রয়োজন নেই, কারণ যা কিছু শোষণ করার তা তো মূলেই হয়ে গেছে। তাই কাণ্ডে এই স্তরটা অনুপস্থিত। খুব ইন্টারেস্টিং।
তাহলে আমরা শোষণ দেখলাম, শক্তি দেখলাম, এমনকি নিরাপত্তা ব্যবস্থাও দেখলাম। কিন্তু একটা গাছের তো একটা মূল যথেষ্ট নয়, তার একটা বিশাল মূল তন্ত্র দরকার। মূল থেকে তো শাখাও বেরোয়। এই শাখাগুলো কোথা থেকে তৈরি হয়? কাণ্ডের মতো মূলের গায়ে তো কোনো মুকুল বা কুনি দেখি না। এখানেই আসে পেরিসাইকেলের কথা। সারণী বলছে কাণ্ডে এটি নেই, কিন্তু মূলে আছে। এই পেরিসাইকেল হল এন্ডোডার্মিসের ঠিক ভেতরের দিকে থাকা একটা স্তর। এর একটা অত্যন্ত বিশেষ ক্ষমতা আছে। এখান থেকেই পার্শ্বীয় মূল বা শাখা মূলের জন্ম হয়। মানে এই স্তরের কোষগুলো হঠাৎ করে বিভাজিত হতে শুরু করে এবং একটা নতুন মূলের জন্ম দেয়, যা মূল কাণ্ডকে ভেদ করে বাইরের দিকে বেরিয়ে আসে। তার মানে কাণ্ডের শাখা-প্রশাখার জন্ম হয় বাইরের টিস্যু থেকে, কিন্তু মূলের শাখা-প্রশাখার জন্ম হয় একেবারে ভেতর থেকে। এটা তো একটা বিশাল পার্থক্য। হ্যাঁ, উদ্ভিদবিজ্ঞানের ভাষায় কাণ্ডের শাখার উৎপত্তিকে বলে এক্সোজেনাস বা বহিস্থ, আর মূলের শাখার উৎপত্তিকে বলে এন্ডোজেনাস বা অন্তস্থ। আর এটা একটা দারুণ অভিযোজন। মূলের মাথাকে তো মাটির ভেতর দিয়ে ঠেলে এগোতে হয়, তাই না? হ্যাঁ, ঠিক। শাখাগুলো যদি বাইরে থেকে তৈরি হতো তাহলে মাটির ঘর্ষণে সেগুলো সহজেই নষ্ট হয়ে যেত। ভেতর থেকে উৎপন্ন হওয়ায় এরা অনেক বেশি সুরক্ষিত থাকে। কাণ্ডের যেহেতু এই সমস্যা নেই, তাই তার পেরিসাইকেলেরও প্রয়োজন নেই। অসাধারণ। আচ্ছা, এবার একটু জটিল জায়গায় আসা যাক। সবকিছু শোষণ, বাছাই এবং পরিবহন করার জন্য তো একটা পাইপলাইন সিস্টেম দরকার। সারণীর ভাস্কিউলার বন্ডেল অংশটায় অনেকগুলো টেকনিক্যাল শব্দ আছে: সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ, অরীয়। চলুন এই পরিবহন ব্যবস্থাটা একটু বিস্তারিতভাবে বুঝি। অবশ্যই, শব্দগুলো একটু কঠিন শোনালেও এর পেছনের যুক্তিটা খুবই সহজ। প্রথমে কাণ্ডের কথা ভাবি। সংযুক্ত ও সমপার্শ্বীয় এর সহজ অর্থ হল প্রতিটি বান্ডেলের মধ্যে জল পরিবহনকারী জাইলেম আর খাদ্য পরিবহনকারী ফ্লোয়েম একসাথে গায়ে গা লাগিয়ে থাকে, একটা প্যাকেজের মতো। আর বদ্ধ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে ক্যাম্বিয়াম নামের কোনো বিভাজনক্ষম কোষের স্তর থাকে না। এই ক্যাম্বিয়াম না থাকার প্রভাবটা কি? এর প্রভাব বিশাল। এই ক্যাম্বিয়ামই গাছের কাণ্ডকে প্রতি বছর একটু একটু করে মোটা হতে সাহায্য করে, যাকে আমরা সেকেন্ডারি গ্রোথ বলি। একবীজপত্রী উদ্ভিদে, যেমন ধরুন ধান, গম বা বাঁশে, এই ক্যাম্বিয়াম থাকে না। তাই এদের কাণ্ড জন্মের সময় যতটা চওড়া থাকে, সারা জীবনে প্রায় ততটাই থাকে। এরা লম্বায় বাড়ে, কিন্তু একটা আম বা বটগাছের মতো মোটা হতে পারে না। ও আচ্ছা। আর বিক্ষিপ্তভাবে ছড়ানো মানে তো? মানে হল এই ভ্যাসকুলার বান্ডেলগুলো কোনো নির্দিষ্ট বৃত্তে সাজানো না থেকে পুরো গ্রাউন্ড টিস্যুতে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে। ঠিক আছে, কাণ্ডের ব্যাপারটা বোঝা গেল। এবার মূলের ক্ষেত্রে অরীয় বা রেডিয়াল বিন্যাসটা ঠিক কেমন? অরীয় বিন্যাস হলো সম্পূর্ণ ভিন্ন একটা ডিজাইন। এখানে জাইলেম আর ফ্লোয়েম একসাথে একই বান্ডেলে থাকে না, বরং তারা আলাদা আলাদা গুচ্ছ তৈরি করে এবং একটা বৃত্তের ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পর্যায়ক্রমে সাজানো থাকে। অনেকটা সাইকেলের চাকার স্পোকের মতো। ঠিক তাই, একটার পর আরেকটা সাজানো। এই ডিজাইনটা শোষণের জন্য খুব কার্যকরী, কারণ জল এবং খনিজ পরিধি থেকে শোষিত হয়ে খুব সহজে কেন্দ্রীয় জাইলেম গুচ্ছের দিকে যেতে পারে। আর একবীজপত্রী মূলে এই জাইলেম আর ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা সাধারণত 6 বা তার বেশি থাকে। তার মানে কাণ্ডের পরিবহন ব্যবস্থাটা উপর নিচ পরিবহনের জন্য নিখুঁত, আর মূলের ব্যবস্থাটা চারপাশ থেকে শোষণ করে কেন্দ্রে পাঠানোর জন্য নিখুঁত। দুটো ভিন্ন কাজের জন্য দুটো ভিন্ন সার্কিট ডিজাইন। দারুণ! আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ পয়েন্টটা হলো জাইলেমের গঠন নিয়ে, এন্ডার্ক এবং এক্সার্ক। কাণ্ডে এন্ডার্ক, মূলে এক্সার্ক। এই শব্দ দুটো কিসের ইঙ্গিত দেয়? এই দুটো শব্দ জাইলেমের বিকাশের দিক নির্দেশ করে। জাইলেমের মধ্যে দুটো অংশ থাকে: প্রোটোজাইলেম, যা আকারে ছোট এবং প্রথমে তৈরি হয়, আর মেটাজাইলেম, যা আকারে বড় এবং পরে তৈরি হয়। এন্ডার্ক বিন্যাসে যা কাণ্ডে দেখা যায়, প্রোটোজাইলেম অর্থাৎ প্রথম তৈরি হওয়া অংশটা কেন্দ্রের দিকে থাকে এবং মেটাজাইলেম পরিধির দিকে থাকে। এর মানে হল জাইলেমের বিকাশ কেন্দ্র থেকে বাইরের দিকে হয়। আর এক্সার্ক, যা মূলে থাকে, সেটা ঠিক উল্টো হবে, তাই না? একদম। এক্সার্ক বিন্যাসে প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে আর মেটাজাইলেম থাকে কেন্দ্রের দিকে। মানে বিকাশটা হয় পরিধি থেকে কেন্দ্রের দিকে। এর একটা অসাধারণ কার্যকরী সুবিধা আছে। ভাবুন, মূলকে ক্রমাগত শক্ত মাটির মধ্যে দিয়ে নিজের পথ তৈরি করে গভীরে যেতে হয়।
এই এক্সার্ক বিন্যাসের কারণে নবগঠিত এবং দুর্বল প্রোটোজাইলেম কোষগুলো বাইরের দিকে থাকে, আর সবচেয়ে শক্তিশালী পরিণত মেটাজাইলেম কোষগুলো সুরক্ষিতভাবে কেন্দ্রের দিকে তৈরি হয়। বাহ, এটা তো দারুণ একটা সুরক্ষা ব্যবস্থা।